কে কবে নামকরণ করেছিল সে ইতিহাস বিস্মৃতির অতল গভীরে হারিয়ে গেছে, কিন্তু নামটি আজও সব মহিমায় বর্তমান। ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত মাঠটির এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তের দিকে চাইলে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলোকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হয়ে ওঠে। এপার থেকে ওপার পর্যন্ত অতিক্রম করতে গেলে তেষ্টায় ছাতি ফেটে মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করে গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করার জন্য লালায়িত হয়ে ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলার একটা ধূসর আবরণে মাটি থেকে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হয়ে থাকে। অন্য প্রান্তের সুদূর গ্রাম চিহ্নের সীমারেখা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তখন ছাতি ফাটার মাঠের সে রূপ অদ্ভুত, ভয়ঙ্কর। শূন্যে ভাসে একটা ধূম্র ধূসরতা, আর নিচে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নেভা চিতাভস্যের রূপ ও উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলোর রাশি প্রায় 1 হাত পুরু হয়ে জমে থাকে। গাছের মধ্যে এত বড় মাঠটার এখানে ওখানে কতগুলি খৈরি ও শিয়াকুল জাতীয় কাটা গাছ। কোনো বড় গাছ নেই। বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নেই। গোটা কয়েক জলাশয় আছে বটে, কিন্তু তাতেও জল থাকে না। মাঠখানির চারদিকেই ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তারা গোপন করতে জানে না। তারা বলে কোনো এক অতীতকালে এক মহানাগ এসে এখানে বসতি গড়েছিল। তারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ, বীজ প্রবীণী শক্তি পুড়ে খার হয়ে গেছে। তখন নাকি আকাশলোকে উড়তে থাকা পতঙ্গ পক্ষীও পঙ্গু হয়ে ঝরা পাতার মতো ঘুরতে ঘুরতে এসে পড়ত সেই মহানাগের ঘাসের মধ্যে। সেই নাগ আর নেই, কিন্তু বিষজর্জরতা এখনো কমেনি। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ, তারই ভাগ্যদোষে ওই বিষজর্জরতার ওপরে আরও এক ক্রূর দৃষ্টি তার ওপর প্রসারিত হয়ে আছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলটার ওপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বছর ধরে বাস করছে এক ডাইনি। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর, ক্রূর এক বৃদ্ধ ডাকিনী। লোকে তাকে এড়িয়েই চলে, তবু 40 বছর ধরে দূর থেকে দেখে তার প্রতিটি ভঙ্গের বর্ণনা তারা দিতে পারে। তার দৃষ্টি নাকি অপলক, স্থির, আর সেই দৃষ্টি নাকি আজ 40 বছর ধরে নিবদ্ধ হয়ে আছে এই মাঠখানার ওপর। দলদলের উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে। দুয়ারের সামনেই লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হয়ে বসে নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চেয়ে থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তার কাজের মধ্যে সে নিজের ঘরদুয়ারটি পরিষ্কার করে গোবর মাটি দিয়ে নিখিয়ে নেয়, তারপর বের হয় ভিক্ষায়। 2-3টে বাড়ি গিয়ে দাঁড়ালেই তার কাজ হয়ে যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়ে থাকে। শেরখানেক চাল হলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরে আসে। ফেরার পথে অর্ধেক বিক্রি করে দোকান থেকে একটু নুন, একটু সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনে আনে।
বাড়ি ফিরে আরেকবার বের হয় শুকনো গোবর ও 2-4টি শুকনো ডালপালার সন্ধানে। এরপর সমস্তটা দিন সে দাওয়ার ওপর নিস্তব্ধ হয়ে থাকে। এমন করেই 40 বছর ধরে সে একই ধারায় ওই মাঠের দিকে চেয়ে বসে আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেউ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করে অবশেষে একবার আকাশপথে একটা গাছকে চালিয়ে নিয়ে যেতে যেতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হয়ে নেমে এসে এখানেই ঘর বেঁধেছে। নির্জনতাই ওরা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ ওরা চায় না। মানুষ দেখলেই যে অনিষ্ট স্পৃহা জেগে ওঠে, সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জিভ বের করে ফনা তুলে নেচে ওঠে। না হলে সেও তো মানুষ। নিজের দৃষ্টি দেখে সে নিজেই শিউরে ওঠে। বহুকালের পুরনো একটি আয়না, সেই আয়নায় নিজের চোখের প্রতিবিম্ব দেখে তার নিজেরই ভয়। ছোট ছোট দুটি চোখের মধ্যে খয়েরি রঙের দুটি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জরা কুঞ্চিত মুখ, শনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে ঠোঁট দুটি তার থরথর করে কেঁপে উঠল। সে আয়নাটি নামিয়ে রাখল। আয়নাটির চারদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হয়ে গেছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশই না ছিল। আর তারপরে কাঁচখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাচের ভিতর একটা মুখ কি পরিষ্কারই না দেখা যেত। ছোট কপালটিকে ঘিরে একরাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো নাক, চোখ দুটি ছোটই ছিল, চোখের তারা দুটিও খয়েরি রঙেরই ছিল। লোকে সে চোখ দেখে ভয় পেত, কিন্তু তার বড় ভালো লাগতো। ছোট চোখ দুটি আরো একটু ছোট করে তাকালেই মনে হতো আকাশের কোল পর্যন্ত এই চোখ দিয়ে দেখা যায়। অকস্মাৎ সে শিউরে উঠল। নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে বিড়ালির মতো এই দৃষ্টিতে যাকে তার ভালো লাগে তার আর রক্ষা থাকে না। কোথা দিয়ে যে কি হয়ে যায়, কেমন করে হয়ে যায় সে বুঝতে পারে না, তবে হয়ে যায়। প্রথম দিনের কথা তার মনে পড়ে যায়। বুড়ো শিবতলায় সামনের দুর্গাশায়রের বাঁধা ঘাটের ভাঙা রানার ওপর সে দাঁড়িয়েছিল। জলের তলে তার ছবি উল্টো দিকে মাথা করে দাঁড়িয়ে জলের ঢেউয়ে এঁকে বেঁকে লম্বা হয়ে যাচ্ছিল। জল স্থির হলে লম্বা ছবিটি অবিকল তার মতো 10-11 বছরের মেয়েটি হয়ে তার দিকেই চেয়ে হাসছিল। হঠাৎ বামুন বাড়ির হারু সরকার এসে তার চুলের মুঠি ধরে টেনে শান বাঁধানো সিঁড়ির ওপর আছাড় দিয়ে ফেলেছিল। তার সেই রূঢ় কণ্ঠস্বর এখনো সে শুনতে পায়। হারামজাদি ডাইনি, তোর এত বড় বার যে তুই আমার ছেলের দিকে নজর দিস! খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের ওপর ভাসছে। সে ভয়ে বিহ্বল হয়ে চিৎকার করে কাঁদছিল। ও গো বাবু গো, তোমার দুটি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর এতই লোভ হয়েছিল, তবে সে কথা কেন বললি না হারামজাদি? হ্যাঁ, লোভ তো তার হয়েছিল, সত্যিই হয়েছিল। মুখের ভেতরটা তো জলে ভরে পরিপূর্ণ হয়েছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হয়ে যায়। কেমন করে এমন হয়েছিল, কেমন করে এমন হয়? কিন্তু এ যে সত্যি তাতে তো আর সন্দেহ নেই। তার স্পষ্ট মনে আছে সে হারু সরকারের বাড়ি গিয়ে অঝরে কেঁদেছিল আর বারবার মনে মনে বলছিল, এই ঠাকুর ভালো করে দাও, ওকে ভালো করে দাও, দৃষ্টি আমার ফিরিয়ে নিচ্ছি, এই তো নিলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বার দুই বমি করে ছেলেটি সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছিল।
সরকার বলেছিল। ওকে একটা আমার দুটি মুড়ি দাও তো। সরকার পিসি একটা ঝাঁটা তুলে নিয়ে বলেছিল, ছাই দেব হারামজাদির মুখে। মা বাপ মরা অনাথ মেয়ে বলে দয়া করি। যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই। আর ও কি না আমার ছেলেকে নজর দেয়, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। দেখো, ওর ওই চোখের দৃষ্টি দেখে বারবার আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলেকে খেতে দিইনি। আজ আমি খোকাকে খেতে দিয়ে খাটে গেছি, আর কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পালিয়ে গিয়েছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কারো বাড়ির দাওয়ায় শুতে পারেনি। শুয়েছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝোর ঝরে সমস্ত রাত্রি সে কেঁদেছিল আর বলেছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না না হলে আমাকে কানা করে দাও ঠাকুর। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ শ্রদ্ধার অবয়বের মধ্যে এত ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করল। ঠোঁট দুটি থরথর করে কাঁপতে লাগল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নেই, দেবতার দোষই বা কি আর সাধ্যই বা কি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকবে না ঠিক করেছিল। বাইরের দরজা থেকেই সে ভিক্ষা চাইত। গলা দিয়ে কথা যেন বের হতে চাইতো না। কোনো মতে বহু কষ্টে বলতো, দুটি ভিক্ষা পাই মা, হরি বল। কে রে তুই? বুঝি খবরদার ঘরে ঢুকবি না। না না, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করে উঠত। এখনো ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, বেশ বড় পাকা মাছের খানা বোধহয়। এই এই হারামজাদি বিহায়া উকি মারছে দেখো সাপের মতো। ছি ছি ছি, সত্যি সে উকি মারছে। রান্নাঘরের সমস্ত আয়োজন তার নরুন চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হয়ে গেছে। মুখের ভেতর জিভের তলা থেকে ঝর্ণার মতো জল উঠছে। বহুকালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি যেন কোথায় একটা নাড়া পেয়ে দুলে উঠল। ফাট ধরা শিথিল গ্রন্থি, অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাবিহীন অসম গতিতে চঞ্চল হয়ে পড়ল। অস্থিরভাবে বৃদ্ধা এবারে নড়ে চড়ে বসল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলির নখাগ্র দাওয়ার মাটির ওপর বিদ্ধ হয়ে গেল। কেন এমন হয়, কেমন করে এমন হয়, সে কথা সারা জীবন ধরেও বুঝতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশেহারা মনের কাছে সমস্ত পৃথিবী যেন হারিয়ে যায়। কিন্তু সে তার কি করবে? কেউ কি বলে দিতে পারে তার কি করবে? সে কি করতে পারে? মার খেয়ে পশু যেমন করে অকস্মাৎ গর্জন করে ওঠে, ঠিক তেমনই শব্দ করে অকস্মাৎ বৃদ্ধ মাথা নেড়ে শনের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করে তুলে খাড়া হয়ে বসল। ফোকলা মাড়ির ওপর মাড়ি চেপে ধরে ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখে তাকিয়ে চিলের মতো হাঁপাতে আরম্ভ করল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরে ঝাপসা হয়ে গেছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হয়ে গেছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটে চলছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠের ধুলার রাশি উড়ে আকাশময় হয়ে যাবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়ছে যেন? মানুষ? হ্যাঁ, মানুষই তো। মনের ভেতরটা তার কেমন একটা করে ওঠে। ফু দিয়ে ধুলো উড়িয়ে দেবে ওই মানুষটাকে উড়িয়ে। পাগলের মতো হেসে একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তার মনে জেগে উঠছিল। দুই হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করে সে নিজের উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করল। না না না,
ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলোর গরমে শ্বাসরোধ হয়ে মরে যাবে। না, ওদিকে আর সে চাইবেই না। তার চেয়ে বরং উঠানটায় আরও একবার ঝাঁটা বুলিয়ে ছড়িয়ে পড়া পাতা ও কাঠকুটোগুলোকে সাজিয়ে রাখলে কেমন হয়? বসে বসে সে ভেঙে পড়া দেহটিকে টেনে উঠোনে ঝাঁটা বোলাতে শুরু করলো। জড়ো করা পাতাগুলো হঠাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খেয়ে উঠতে আরম্ভ করলো। ঝাঁটার মুখে টেনে আনা ধুলোর রাশি তার সঙ্গে মিশে বুড়িকেই যেন জড়িয়ে ধরছিল। মুখে চোখে ধুলো মেখে তাকে বিব্রত করে তুলল। দ্রুত আবর্তিত পাতাগুলো যেন সর্বাঙ্গে প্রহার করছিল। জরাগ্রস্ত, রোমহীন, আহতা বিড়ালির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করে বৃদ্ধা নিজের হাতের ঝাঁটাটি আস্ফালন করে বলে উঠল, বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়ে বাতাসের ওই আবর্তটাকে আঘাত করার চেষ্টা করল। আবর্তটা মাঠের উপর দিয়ে ঘুরপাক দিতে দিতে ছুটে গেল। মাঠের ধুলো উড়ে ধুলোর একটা ঘুরন্ত স্তম্ভ হয়ে উঠছে। শুধু কি একটা? এখানে ওখানে ছোট বড় কত ঘুরন পাক উঠে পড়ছে। মাঠটা যেন নাচছে, একটা যেন হাজারটা হয়ে উঠছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হয়ে উঠল। হঠাৎ সে নুজ দেহে উঠে দাঁড়িয়ে ঝাঁটা শুদ্ধ হাতটা প্রসারিত করে সাধ্যমতো গতিতে ঘুরতে আরম্ভ করল। কিছুক্ষণের মধ্যেই অবশ্য সে টলতে টলতে বসে পড়ল। উঠে দাঁড়াবার শক্তিও তার ছিল না। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়ে সে দাওয়ার দিকে অগ্রসর হলো। দারুণ তেষ্টায় গলা পর্যন্ত শুকিয়ে গেছে। কি আছো গো ঘরে? ওগো! জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বেঁকে চুড়ে দাওয়ার একধারে পড়েছিল। মানুষের কণ্ঠস্বর শুনে কোনো মতে সে মাথা তুলে বলল, কে? ধূলি ধূসর দেহে শুষ্ক পাণ্ডুর একটি যুবতী মেয়ে বুকের ভেতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢেকে বহু কষ্টে আঁকড়ে ধরে আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠ পার হয়ে আসলো। কণ্ঠস্বর অনুসরণ করে বৃদ্ধাকে দেখে মেয়েটি সভয়ে শিউরে উঠল। এক পা করে পিছু হাঁটতে হাঁটতে বলল, একটুকুন জল। মাটির ওপর হাতের ভর দিয়ে বৃদ্ধা এবার অতি কষ্টে উঠে বসল। মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চেয়ে বলল, আহা বাছারে, আয় আয় আয়, বস। সভয়ে সন্তর্পণে দাওয়ার একপাশে বসে মেয়েটি বলল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে বড় একটা ঘটি পূর্ণ করে জল ঢেলে এক টুকরো পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পুড়ে বলল, আহা মা, এই রোদে ওই রাক্ষুসী মাঠে কি বলে বের হলি তুই? বাইরে বসে মেয়েটি তখনও হাঁপাচ্ছে। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলল, আমার মায়ের বড় অসুখ মা। বেরিয়েছিলাম রাত থাকতে, মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরোটি নামিয়ে দিয়ে বৃদ্ধা শিউরে উঠল। মেয়েটির পাশে একটি শিশু, গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতিয়ে পড়েছে যেন। বৃদ্ধা ব্যস্ত হয়ে বলে উঠল, দে 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 বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়ে আঁচল দিয়ে সর্বাঙ্গ মুছে দিল। বৃদ্ধা দূর থেকে ছেলেটির দিকে তাকিয়ে রইল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধহয়। হৃষ্টপুষ্ট নধর দেহ, নরম সরম, দন্তহীন মুখে, কম্পিত জিভের তলে ফোয়ারাটা যেন খুলে গেল। নরম গরম লালায় মুখটা ভরে উঠছে। ছেলেটা কি ভীষণ ঘামছে। দেহের সমস্ত জল কি বের হয়ে আসছে।
চোখ দুটি লাল হয়ে উঠছে। তবে কি? কিন্তু সে তার কি করবে? কেন সে তার সামনে এলো? ওই কোমল নধর দেহ শিশু ময়দার মতো ঠেসে চটকিয়ে তার শুষ্ক কঙ্কাল বুকে চেপে নিংড়িয়ে জীর্ণ জর্জর ত্বকের ওপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বয়ে যাচ্ছে। সর্বাঙ্গ তাহার থরথর করে কাঁপছে। এই ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়ে বের হয়ে আসছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তার রসস্বাদ। খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম। পালা পালা তুই। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি, দুই হাতে ঘট তুলে ঢকঢক করে জল খাচ্ছিল। তার হাত হতে ঘটিটা খসে গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত ক্ষুদ্র দুটি চোখের দিকে চেয়ে বলে উঠল, এটা এটা তবে রামনগর? আর তুমি সেই ছেলেটিকে ছো মেরে কুড়িয়ে নিয়ে ছুটে পালিয়ে গেল। কিন্তু সে কি করবে? নিজের বুকখানাকে তার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়ে চিরে ওই লোকটাকে বের করে দিতে ইচ্ছা করে। জীবটাকে কেটে ফেলতে পারলে সে পরিত্রাণ পায়। ছি ছি ছি! কাল সে গ্রামের পথে বের হবে কোন মুখে? লোকে কেউ কিছু বলতে সাহস করবে না, সেটা সে জানে। কিন্তু তাদের মুখে চোখে যে কথা ফুটে উঠবে, সেটা সে চোখ দিয়ে দেখবে কি করে? ছেলেমেয়েরা এমনিতেই তাকে দেখলে ভয় পালিয়ে যায়, কেউ কেউ কেঁদে ওঠে। আজকের ঘটনার পর তারা বোধহয় আতঙ্কে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। ছি ছি ছি! এই লজ্জায় একদিন সে গভীর রাতে নিজের গ্রাম ছেড়ে পালিয়েছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হয়েছে। তারই বয়সী তাদেরই স্বজাতিয়া সাবিত্রীর আগের দিন রাতে খোকা হয়েছে। সকালেই সে দেখতে গিয়েছিল। সাবিত্রী তখন ছেলেটিকে নিয়ে রোদ পোহাচ্ছিল। ছেলেটি শুয়েছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমন ভাবেই, ঠিক আজকের মতো সেদিনও তার মনে হয়েছিল ছেলেটিকে নিয়ে নিজের বুকে চেপে নরম ময়দার তালের মতো ঠেসে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমায় চুমায় তাকে খেয়ে ফেলে। তখন সে বুঝতে পারত না, মনে হতো এ বুঝি কোলে নিয়ে আদর করার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হা হা করে ছুটে এসে সাবিত্রীকে তিরস্কার করেছিল। আরে ওলো আক্কেল খাগি হারামজাদি! খুব যে ভাবি সাবির সঙ্গে মশকরা জুড়েছিস। আমার বাছার যদি কিছু হয় তবে তোকে আমি বুঝাবো। হ্যাঁ, তারপর বাইরের দিকে আঙুল বাড়িয়ে তাকে বলেছিল, বেরো, হারামজাদি চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢেকে দুর্বল শরীরে থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে পালিয়ে গিয়েছিল। মর্মান্তিক দুঃখে আহত হয়ে সে চলে এসেছিল। বারবার সে মনে মনে বলেছিল, ছি ছি, তা কি সে পারে? হইলই না হয় সে ডাইনি, কিন্তু তা বলে কি সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করতে পারে? ছি ছি! ভগবানকে ডেকে ডাইনি বলেছিল, তুমি এর বিচার করবে। 100 বছর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে। দয়া করে প্রমাণ করে দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু বিকেল গড়াতেই তার অত্যুগ্র বিষময়ী দৃষ্টি ক্ষুধার কলঙ্ক অতি নির্মমভাবে সত্য বলে প্রমাণিত হয়ে গেছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বেঁকে গেছে, আর এমনভাবে কাতরাচ্ছে যেন কেউ তার রক্ত চুষে নিচ্ছে। লজ্জায় সে পালিয়ে গিয়ে গ্রামের শ্মশানে জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করে বসেছিল। বারবার মুখের থুথু মাটিতে ফেলে দেখতে চেয়েছিল কোথায় রক্ত। গলায় আঙুল দিয়ে বমি করেও দেখতে চেয়েছিল, বুঝতে চেয়েছিল। প্রথমে বার দুয়েক সে বুঝতে পারেনি, কিন্তু তারপরেই অল্প অল্প রক্তের ছিটে শেষে একেবারে খানিকটা তাজা রক্ত উঠে এসেছিল।
সেই দিন সে নিঃসন্দেহে বুঝতে পেরেছিল নিজের অপার নিষ্ঠুর শক্তির কথা। গভীর রাতে, সেদিন বোধহয় চতুর্দশী ছিল, হ্যাঁ চতুর্দশী তো, বকুলের তারাদেবীতলা পূজার ঢাক বাজছিল। জাগ্রত মা তারাদেবী। পূর্ণিমার আগের প্রতি চতুর্দশীতে মায়ের পুজো হয়, বলিদান হয়, কিন্তু মা তারাও তাকে দয়া করেননি। কতবার সে মানত করেছে, মা আমাকে ডাইনি হতে মানুষ করে দাও, আমি তোমাকে বুক চিরে রক্ত দেব। কিন্তু মা মুখ তুলে চাননি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হয়ে গেল। মনের সকল কথা ছিন্ন সূত্র ঘুড়ির মতো শিথিলভাবে দোল খেতে খেতে ভেঙে কোন নিরুদ্দেশ লোকে হারিয়ে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র চোখের খয়েরি দুটি তারার অর্থহীন দৃষ্টি জেগে উঠল। সে সেই দৃষ্টি মেলে ছাতি ফাটার মাঠের দিকে চেয়ে বসে রইল। ছাতি ফাটার মাঠ ধুলায় ধূসর, বাতাস স্তব্ধ। ধূসর ধুলায় গাঢ় নিস্তরঙ্গ আস্তরণের মধ্যে যেন বিলুপ্ত হয়ে গেছে। ওই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছেলেটি এই গ্রাম থেকে খান্দুই গ্রাম পার হয়ে পথেই মারা গেছে। সে ঘামতে আরম্ভ করেছিল, সেই ঘাম আর থামেনি। দেহের সমস্ত রস নিংড়ে যেন বের করে দিল কেউ। কে আবার? ওই সর্বনাশী মেয়েটি বুক চাপড়াইতে চাপড়াইতে বলেছিল, কেন গেলাম গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম, আমি কি করলাম এটা? লোকে শিউরে উঠল, তার মৃত্যু কামনা করল। একবার জনা কয়েক জোয়ান ছেলে তাকে শাস্তি দেবার জন্য ঝর্ণাটার কাছে এসেও জুটল। বৃদ্ধা ডাইনি তখন ক্রোধে সাপের মতো ফুঁসে উঠল। সে তার কি করবে? সে কেন আসলো? তার চোখের সামনে এমন সরল লাবণ্যময় কোমল দেহ ধরল কেন? অকস্মাৎ অত্যন্ত ক্রোধে সে একসময় চিলের মতো চিৎকার করে উঠল তীব্র তীক্ষ্ণ স্বরে। সেই চিৎকার শুনে তারা পালালো, কিন্তু এখনো সে ক্রুদ্ধা অজগরের মতো ফুঁসছে। তার অন্তরের বিষ সে যেন উদ্গার করছে, আবার নিজেই গিলছে। কখনো তাহার হি হি করে হাসতে ইচ্ছে হচ্ছে, কখনো বা ক্রুদ্ধ চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপিয়ে তোলার ইচ্ছে জেগে উঠছে। কখনো বা ইচ্ছে হচ্ছে বুক চাপড়ে মাথার চুল ছিঁড়ে পৃথিবী ফাটিয়ে সে হা হা করে কাঁদে। ক্ষুধাবোধ আজ বিলুপ্ত হয়ে গেছে, রান্না বান্নারও আজ দরকার নেই। আজ সে একটা গোটা শিশুর রক্ত অদৃশ্য শোষণে পান করেছে। ঝিরঝির করে বাতাস বইছিল। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা সাদা ফরাসের মতো পড়ে আছে। আম গাছগুলির মধ্যে ঝিঝি পোকা ডাকছে। ঘরের পিছনে ঝর্ণার ধারে দুটি লোক যেন মৃদু গুঞ্জনে কথা বলছে। আবার সেই ছেলেগুলো তার কোনো অনিষ্ট করতে এসেছে কি? অতি সন্তর্পিত মৃদু পদক্ষেপে বৃদ্ধা ঘরের কোণে এসে উঁকি মেরে দেখল, না, তারা নয়। এই যে বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছল মেয়েটা, আর তারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলছে, না, কে আবার আসবে এখনই, আমি ঘর যাব। ছেলেটা বলল, হ্যাঁ, এখানে আসে লোকে, দিনেই কেউ আসে না, আবার রাতে। তা হোক, তোর বাবা যখন আমার সঙ্গে সাঙ্গা দেবে না, তখন তোর এখানে কেন থাকবো আমি? ছি ছি ছি, কি লজ্জা গো! কোথায় যাবে সে? যদি গোপনে দুজন দেখা করতে এসেছে, তবে মরতে এখানে কেন? তার এই বাড়িটাতে আসলো না কেন? তার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলছে ছেলেটা? বাবা মা যদি বিয়ে না দেয়, চল তুই আর আমি ভিন গায়ে বিয়ে করে সংসার পাতবো। তোকে না পেলে আমি বাঁচবো না। মরণ ছেলেটার পছন্দ।
ওই কুপোর মতো মেয়েটাকে ওর এত ভালো লাগলো। তার মনে পড়ে গেল তাদের গ্রাম থেকে 10 ক্রোশ দূরের বোলপুরে শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটা। আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকালো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটি ছোট, তারা দুটি খয়েরি রঙের। কিন্তু সে চোখের বাহার ছিল বইকে। আয়নার দিকে তাকিয়ে সে নিজের ছবি দেখছিল। তখন তো আর আয়না ছিল না। আয়নাতে নিজের ছবি সে আগে কখনো দেখেনি। আরে তুই কে রে? কোত্থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করেছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুর এসেছে। সাবিত্রীর ছেলেটিকে খেয়ে ফেলে সেই চতুর্দশীর রাতেই গ্রাম ছেড়ে বোলপুরে এসে আশ্রয় নিয়েছিল সে। লোকটিকে দেখে তার খারাপ লাগেনি, কিন্তু তার কথার ঢংটা বড় খারাপ লেগেছিল। নিষ্পলক দৃষ্টিতে তার দিকে চেয়ে বলেছিল, কেন? যেখান থেকে আসি না কেন, তোমার কি? আমার কি? দেখেছিস কিল? এক কিলে না মাটির ভেতর বসিয়ে দেব। ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে সে ওই লোকটির দেহের রক্ত শোষণ করার কামনা করেছিল। কালো পাথরের মতো নিটোল শরীর, জিভের নিচের ফোয়ারা থেকে জলও ছুটেছিল। কোনো উত্তর না দিয়ে তীব্র তির্যক ভঙ্গিতে লোকটার দিকে চাইতে চাইতে সে চলে এসেছিল। সেদিন সূর্য ডোবার সাথে সাথেই পূর্ব দিকে চুনে হলুদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসে আঁচল থেকে মুড়ি খেতে খেতে সে ওই চাঁদের দিকে চেয়েছিল। চাঁদের আলো তখনও দুধবরণ হয়ে ওঠেনি। ঘোলাটে আবছা আলোয় চারদিক ঝাপসা দেখাচ্ছে। হঠাৎ কে এসে তার সামনে দাঁড়াতেই সে চমকে উঠল। সেই লোকটা হাসতে হাসতে বলেছিল, আজও বেশ মনে আছে। হাসির সঙ্গে সঙ্গে তার গালে দুটো টোপ খেয়েছিল। হাসলে তার গালে টোপ খেত। সে বলেছিল, কথার জবাব না দিয়ে পালিয়ে এলি যে? এই দেখো, তুমি এখান থেকে যাও বলছি, নইলে আমি চেঁচাবো। চেঁচাবি? দেখেছিস পুকুরের পাক? টুটি চিপে না পুঁতে দেব ওই পাকে। তার ভয় হয়েছিল। সে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে চেয়ে বসেছিল। লোকটি হঠাৎ মাটির ওপর ভীষণ জোরে পা ছুড়ে চিৎকার করে একটা ধমক দিয়ে উঠেছিল। ধ্যাৎ! সে আতকে উঠেছিল। মুড়িগুলো ঝরঝর করে পড়ে গেছিল। সে একেবারে কেঁদে ফেলেছিল। লোকটি অপ্রস্তুত হয়ে বলেছিল, দুরা হ্যাচকা দুনে মেয়ে কোথাকার, ভাগ! তার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটে উঠেছিল। সে কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি মারবা নাকি? না না, মারবো কেন? তোকে শুধালাম তোর বাড়ি কই, তুই তাতেই খ্যাক করে উঠলি। ওই জন্যই তো। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাটা। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সৌরধ্বনি, লোকে বলে সরা। আমরা ডোম বটে। আমরাও ডোম। তা ঘর থেকে পালিয়ে এলি কেন? তার চোখে আবার জল এসেছিল। সে চুপ করে ভাবছিল কি বলবে। রাগ করে পালিয়েছিস বুঝি? না, তবে আমার মা বাবা কেউ নেই কিনা, কে খেতে পড়তে দেবে? তাই খেটে খেতে এসেছিস? বিয়ে করিস না কেন? বিয়ে? সে অবাক হয়ে লোকটির মুখের দিকে চেয়েছিল। তাকে, তার মতো ডাইনিকে কে বিয়ে করবে? সে শিউরে উঠেছিল। তারপর হঠাৎ সে কেমন লজ্জায় অভিভূত হয়ে পড়েছিল। বৃদ্ধা আজও অকারণে নত শিরে মাটির ওপর ক্রমাগত হাত বুলিয়ে ধুল কাকড় জড়ো করতে আরম্ভ করল। সকল কথার সূত্র যেন হারিয়ে গেছে। মালা গাঁথতে গাঁথতে হঠাৎ সুতো থেকে সূচটা পড়ে গেল। আহ, কি মশা!
মৌমাছির চাক ভাঙলে মাছিগুলো যেমন মানুষকে ছেঁকে ধরে, তেমনই সর্বাঙ্গে ছেঁকে ধরেছে। কই, মেয়েটার ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। চলে গেছে। সন্তর্পণে ঘরের দেওয়াল ধরে বৃদ্ধা এসে দাওয়ার উপর বসল। কাল আবার ওরা নিশ্চয়ই আসবে। তার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? এই জায়গায় কেউ আসতে সাহস করবে না। তবে ওরা ঠিক আসবে। ভালোবাসার কি ভয় আছে? অকস্মাৎ তার মনটা কিলবিল করে উঠল। আচ্ছা, ওই ছোড়াটাকে সে খাবে? শক্ত সমর্থ জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিউরে উঠে বারবার সে ঘাড় নেড়ে অস্বীকার করে উঠল, না না। কয়েক মুহূর্ত পরে সে নিজের মনে দুলতে আরম্ভ করল। তারপর উঠে উঠোনে ক্রমাগত ঘুরে বেড়াতে শুরু করে দিল। আজ যে সে একটা শিশুকে খেয়ে ফেলেছে। আজ তো ঘুমোনোর তার উপায় নেই। ইচ্ছে হয় এই ছাতি ফাটার মাঠটা পার করে অনেক দূরে চলে যায়। লোকে বলে সে নাকি গাছ চালাতে জানে। জানলে কিন্তু ভালো হতো। গাছের উপর বসে আকাশ মেঘ চিরে হু হু করে যেখানে ইচ্ছা চলে যাওয়া যেত। কিন্তু ওই মেয়েটার ছেলেটার কথাগুলো শোনা যেত না। ওরা ঠিক কাল আসবে। ঠিক এসেছে। ছোড়াটা চুপ করে বসে আছে, ঘন ঘন ঘাড় ফিরিয়ে পথের দিকে চাইছে। আসবে রে, সে আসবে। তার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরে ফিরে সন্ধেবেলায় সেই জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে এসেছিল। তার আগেই এসে বসেছিল। পথের দিকে চেয়ে বসে আপন মনে পা দোলাচ্ছিল। সে নিজে এসে দাঁড়িয়ে মুখ টিপেছিল। এসেছিস? আমি সে কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকে উঠল। ঠিক একই কথা। সে তাকে এই কথাটিই বলেছিল। ওহ, ওই ছোড়াটাও ঠিক সেই কথাই বলছে। মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সে মুখ টিপে হাসছে। সেদিন সে একটা ঠোঙাতে করে খাবার এনেছিল। তার সামনে বাড়িয়ে ধরে বলেছিল, কাল তো মুড়ি পড়ে গিয়েছিল, লে। সে কিন্তু হাত বাড়াতে পারেনি। তার বুকে দুর্দান্ত লোভ। পাপে মত্ত তার ডাইনি মনটা বেদের বাঁশি শুনে যেন কেবল দুলে দুলে নাচছিল। ছোবল মারতে ভুলে গেছিল। তারপর সে কি করেছিল? হ্যাঁ, মনে আছে। সে কি আর এরা জানে না পারে? ও মা গো, ঠিক তাই। এই ছেলেটাও যে মেয়েটির মুখে নিজে হাতে কি তুলে দিচ্ছে। বুড়ি দুই হাতে মাটির ওপর মৃদু করাঘাত করতে করতে নিঃশব্দ হাসি হেসে যেন ভেঙে পড়ল। কিন্তু নিতান্ত আকস্মিকভাবেই হাসি তার থেমে গেল। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে স্তব্ধভাবে গাছে হেলান দিয়ে বসল। তার মনে পড়ল এর পরেই সে তাকে বলেছিল, আমাকে বিয়ে করবি সরা? সে কেমন একটা হয়ে গেছিল। কিছু বলতে পারেনি, কিছু ভাবতেও পারেনি। শুধু কানের পাশ দুটো গরম হয়ে উঠেছিল। হাত পা ঘেমে টস টস করে জল ঝরছিল। সে বলেছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক। তা জাতে পতিত বলে আমাকে কেউ বিয়ে দেয় না। বিয়ে করবি আমাকে? ঝর্ণার ধারে প্রণয়ী যুবতী বলল, এই গায়ে সবাই হা হা করবে। আমার জাতি গোষ্ঠীতেও করবে, তোর জাতি গোষ্ঠীতেও করবে। তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেইখানে দুজনে সাঙা করে বেশ থাকবো। মৃদুস্বরে কথাগুলি এই নির্জন স্থানটির মধ্যে যেন স্পষ্ট হয়ে ভেসে আসছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারা পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছেড়ে বিয়ে করে সংসার পেতেছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একটা ঘর তৈরি করে তারা বাসা বেঁধেছিল। বয়লা না কি বলে সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, সেই কলটায় সে কয়লা ঠেলত। তার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভেসে আসলো। হবে না। আগে আমার খুঁটে 10 টাকা তুই বেঁধে দে, তবে আমি যাব। নইলে বিদেশে পয়সার অভাবে খেতে পাবো না। না,
তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারতে হয়। এত বড় লোকটা জোয়ান মরদ, যার আঁচল ধরে থাকে, তার নাকি খাওয়ার পরার অভাব হয় কোনোদিন। মরণ তোমার। রূপার চুড়ি কি, একদিন সোনার শাখা বাঁধা উঠবে তোমার ওই হাতে। ছি। ছেলেটি কথার জবাব দিল না। মেয়েটি আবার বলল, কি রে, রাহ শুনি না যে, কি বলছিস বল। আমি আর দাঁড়াতে পারবো না কিন্তু। কি বলবো বল? টাকা থাকলে আজ তোকে দিতাম, রূপার চুড়িও কিনে দিতাম, বলতে হতো না তোকে। তবে আমি চললাম। যা। আর ডাকিস না যেন। বেশ। অল্প একটু দূরে যেতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে মিশে গেল। ছেলেটি চুপ করে ঝর্ণার ধারে বসে রইল। আহা, ছেলেটার যেমন কপাল। শেষ পর্যন্ত ছেলেটা যে কি করবে কে জানে। হয়তো বৈরাগী হয়ে চলে যাবে, নয়তো গলায় দড়ি দিয়েই বসবে। বৃদ্ধা শিউরে উঠল। এর চেয়ে তার রূপোর চুরি কয়গাছা দিলে হয় না? আর টাকা 10 টাকা সে দিতে পারবে না। মোটে তো তার 1 কোটি টাকা আছে, তার মধ্যে থেকে 2 টাকা, না না 5টা সে দিতে পারে, তাতে হবে। মেয়েটা আর বোধহয় আপত্তি করবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। আহা, ছেলেটিকে ডেকে রূপোর চুড়ি আর টাকা দেবে সে, আর তার সঙ্গে নাতি ঠাকুরমার সম্বন্ধ পাতাবে। গোটা কতক চোখা ঠাট্টাও সে করবে। মাটিতে হাতের ভর দিয়ে কুজির মতো সে ছেলেটির কাছে এসে দাঁড়ালো। ছেলেটি যেন ধ্যানে বসেছে, লোকজন আসলেও খেয়াল নেই। হেসে সে ডেকে বলল, ও হে পাগল, শুনছ? দন্তহীন মুখের অস্পষ্ট কথাটিতে ছেলেটি চমকে মুখ ফিরিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। পর মুহূর্তেই লাফ দিয়ে উঠে সে প্রাণপণে ছুটতে আরম্ভ করলো। বাঁচাও, বাঁচাও! মুহূর্তে বৃদ্ধার অভাবনীয় পরিবর্তন হয়ে গেল। ক্রুদ্ধা মার্জারির মতো ফুলে উঠে সে বলল, মর, মর, তুই মর! সঙ্গে সঙ্গে তার ইচ্ছে হলো ক্রুদ্ধ শোষণে ওর রক্ত, মাংস, মেদ, মজ্জা সব নিঃশেষে শুষে খেয়ে ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করে বসে পড়ল। পর মুহূর্তেই আবার উঠে খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে গেল। পরদিন দুপুরের আগেই গ্রামখানা বিস্ময়ে, শঙ্কায় স্তম্ভিত হয়ে গেল। সর্বনাশী ডাইনি বাউরিদের একটি ছেলেকে বান মেরেছে। ছেলেটা সন্ধ্যায় বসেছিল ঝর্ণার ধারে। মানুষের গন্ধ পেয়ে লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্টা বাঘিনীর মতো জানতে পেরে নিঃশব্দ পদসঞ্চারে এসে সামনে দাঁড়িয়েছিল। ভয়ে ছেলেটি ছুটে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু রাক্ষসী তাকে বান মেরে ফেলে দিয়েছে। খুব তীক্ষ্ণ একটা বান মন্ত্রপুত করে নিক্ষেপ করতেই সেটা এসে তার পায়ে গভীর হয়ে বসে গিয়েছে। সেটা বের করে ফেলতেই সে কি রক্তপাত! তারপরেই প্রবল জ্বর, আর কে কে যেন তার মাথা ও পায়ে চাপ দিয়ে তার দেহটিকে ধনুকের মতো বাঁকিয়ে দিয়ে দেহের সব রস নিংড়ে নিচ্ছে। কিন্তু সে তার কি করবে? কেন সে পালাতে গেল? পালিয়ে যাবে? তার সামনে থেকে পালিয়ে যাবে? সেই তার মতন শক্তিমান পুরুষ যে আগুনের সঙ্গে যুদ্ধ করত, শেষ পর্যন্ত তারই অবস্থা হয়ে গিয়েছিল মাংস শূন্য একখানি মাছের কাঁটার মতো। কে এক গুণিন নাকি এসেছে, বলেছে এই ছেলেটাকে ভালো করে দেবে। তিলে তিলে শুকিয়ে ফ্যাকাশে হয়ে সে মরেছিল। রোগ, খুসখুসে জ্বর, কাশি। তবে রক্তবমি করেছিল কেন সে? স্তব্ধ দুপুরে উন্মত্ত অস্থিরতায় অধীর হয়ে বৃদ্ধা নিজের উঠোনময় ঘুরে বেড়াচ্ছে।
সামনে ছাতি ফাটার মাঠ আগুনে পুড়ছে নিস্পন্দ শবদেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ আর কোথাও এতটুকু চঞ্চলতা নেই। বাতাস পর্যন্ত স্থির হয়ে আছে। যাকে সে প্রাণের চেয়েও ভালোবাসত, কোনোদিন যার ওপর এতটুকু রাগ করেনি, সেও তার দৃষ্টিতে শুকিয়ে নিঃশেষে দেহের রক্ত তুলে মরে গেছে। আর তার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ নিষ্ঠুর শোষণ হতে বাঁচাবে ওই গুণিনটা অতি নিষ্ঠুরভাবে হেসে উঠল সে। উফ, কি ভীষণ হাঁপ ধরছে তার। দম যেন বন্ধ হয়ে গেল। কি যন্ত্রণা! উফ, যন্ত্রণায় বুক ফেটে কাঁদতে ইচ্ছে করছে। ওই গুণিনটা বোধহয় তাকে মন্ত্রপ্রহারে জর্জর করার চেষ্টা করছে। কর, তোর যথাসাধ্য তুই কর। এখান থেকে কিন্তু পালাতে হবে। তার মৃত্যুর পর বোলপুরের লোক যখন তার গোপন কথাটা জানতে পেরেছিল, তখন কি দুর্দশাই না তার করেছিল। সে নিজেই কথাটা বলে ফেলেছিল। কলের সেই হাড়িদের শঙ্করীর সঙ্গে তার ভাব ছিল। তার কাছেই সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করে ফেলেছিল। তারপর সে গ্রামের বাইরে কোনো লোকের সঙ্গে সম্বন্ধ না রেখে বাস করছে। কত জায়গায় যে সে ফিরল, আবার যে কোথায় যাবে। ও কি, হঠাৎ উত্তপ্ত দুপুরের তন্দ্রাতুর নিস্তব্ধতা ভঙ্গ করে একটা উচ্চ কান্নার রোল চারদিকে ছড়িয়ে পড়ল। বৃদ্ধা স্তব্ধ হয়ে শুনে পাগলের মতো ঘরে ঢুকে খিল এঁটে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যের মুখে সে একটা ছোট পুটলি নিয়ে ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নেমে পড়ল। পালাবে, সে পালাবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে। সমস্ত ছাতি ফাটার মাঠ নিথর, স্তব্ধ। তারই মধ্যে পায়ে পায়ে ধুলো উড়িয়ে বৃদ্ধা ডাইনি পালিয়ে যাচ্ছিল। কিছুটা দূর এসে সে বসল। চলার শক্তি আর যেন সে খুঁজে পাচ্ছে না। হঠাৎ আজ বহুকাল পরে তার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটিয়ে সে কেঁদে উঠল। ওগো, তুমি ফিরে এসো গো। তার নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখের সামনে আকাশের বায়ুকোণটা তার চোখের তারার মতোই খয়েরি রঙের হয়ে উঠছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলোর আস্তরণের মধ্যে বিলুপ্ত করে দিয়ে কালবৈশাখীর ঝড় নেমে আসলো। সেই ঝড়ের মধ্যে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হয়ে গেল। দুর্দান্ত ঘূর্ণিঝড়, সঙ্গে মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকাকীর্ণ খৈরি গুল্মের একটা ভাঙা ডালের সূচালো ডগার দিকে তাকিয়ে লোকের বিস্ময়ের আর শেষ রইল না। শাখাটার তীখাগ্র প্রান্তে বিদ্ধ হয়ে ঝুলছে বৃদ্ধা ডাকিনী। আকাশপথে যেতে যেতে ওই গুণিনের মন্ত্রপ্রহারে আহত ডানার পাখির মতো পড়ে ওই গাছের ডালে বিদ্ধ হয়ে মরেছে। ডালটার নিচে ছাতি ফাটার মাঠের কিছুটা ধুলো কালো কাদার মতো দলা বেঁধে আছে। ডাকিনীর কালো রক্ত ঝরে পড়ছে। অতীতকালের মহানাগের বিষের সঙ্গে ডাকিনীর রক্ত মিশে ছাতি ফাটার মাঠ আজ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারদিকে দিকচক্র রেখার চিহ্ন নেই। মাটি থেকে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা।
সেই ধূসর শূন্যলোকে কালো কতগুলি সঞ্চারমান বিন্দু ক্রমশ আকারে বড় হয়ে নেমে আসছে শকুনের পাল।